করো, বিচার করো। আপনাদের বিচার আপনারা করে নিয়েছেন, এই কথার তাৎপর্যটা কি? দেখুন, আমার দুখানি আসন আছে, একটি স্বর্ণ আসন, একটি রৌপ্য আসন। যে স্বর্ণ আসনে বসবে সে হবে বড়, যে রৌপ্য আসনে বসবে সে হবে ছোট। তাই আপনারা কাপড় উত্তোলন করে দেখুন কে কোন আসনে বসেছে। আমি কোন আসনে বসেছি? মহারাজ হরিশ্চন্দ্র, তুমি আমাকে জগতের মধ্যে ছোট করে দিয়েছ, আর ওই ধর্ম আমি দেখবো তোমার ধর্ম তোমাকে কেমন করে রক্ষা করে। আজ থেকে আমি তোমার ভিতরে ছায়ার বদলে থাকবো। তোমার রাজ্য যাবে, ঐশ্বর্য যাবে, পুত্র যাবে, হাহাকার হয়ে কাটবে। আমি অধর্ম শুরু অট্ট হাসি হাসি আমার অপরাধ? আপনাদের বিচারের দায়িত্ব তো আমি আপনাদের কাছে ছেড়ে দিয়েছি, তবে কেন অধর্মদেব আমার ঘরে প্রধান্বিত হয়ে চলে গেল? তুমি ঠিকই বিচার করেছ, এই জগতে ধর্মদেবই বড়, আর অধর্ম যে কথা বলেছে কিছুই করতে পারবে না। ক্ষণকের জন্য করলেও চিরস্থায়ী করতে পারবে না। তবে স্মরণ রেখো, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। কিন্তু আজ আমি প্রতি বৎসর এই দিনে এই পৃথিবী বিদায় যাত্রা করি, তাই আমি বিদায় যাত্রা করব। যাই আমি আমার রথ সজ্জিত করি। কোথায় পালাবে, কোথায় পালাবে? হাসি হাসছে, বনের হরিণী বনে থাকুক, আগে শাস্তি দেবো ওই দুশ্চরিত্রকে। দিনরাত শুধু নারায়ণ নারায়ণ না বলে কিনা চতুর্বর্গ লাভ হয়। কাঁঠালামের মধ্যে তো দেখি দিনরাত ষাঁড়ের মতো চিৎকার করা, দিন অন্ত একটা শুকনো হলুদের পেটের আগুন দেওয়া, চিলাগিতে করে ঘেন্না হঠাৎ যে ঘুরতে পারছি, তাই তো কি করি আর ঘুরতে পারছি না। এই ঘরগুলা উত্তর উপরে নিয়ে বসে থাকে। আমার পূজার পুষ্প থাকবে, একটু বিলম্বন কারণটা কি? ধ্যান করতে করতে বাহ্য জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, এই আমি এলুম বলে। ইষ্টদেবের ধ্যান করতে করতে বাহ্য জ্ঞান হারিয়ে ফেলে, কিন্তু আমি তো পারি না। চিন্তায় আমার মনকে টেনে নিয়ে যায় অজানার মূর্খ, পুঁতিগুলো এখানেই ফেলে রেখে গেছে। লিপ্ত হতে ফিরলে কেন?
কোন দুষ্টির উপর এমন কাজ করছে বলতে পারবে? আমি কেমন করে বলবো? আমি তো আমার ইষ্টদেবের ধ্যান করছিলাম, আমার গুরুদেব মানে আপনার। তোমার গুরু ভক্তি দেখে আমি খুব সন্তুষ্ট হয়েছি। তুমি আমার কাছে একটা বর প্রার্থনা করো। আশা ছাড় ছেড়েছি। গুরুদেব একেবারে জোরে গল, না না বলে জল হয়ে গেছে। এর গুরুদেব, আমি বলছিলাম যে দুষ্টরূপে কাজ করেছে তাকে শাস্তি দিলে হতো না? তুমি ঠিকই বলেছিস। আমার এই কমণ্ডলের বার মন্ত্রভূত করে দিলাম। তুই পুষ্পোদ্যানে সিঞ্চয় করে দিবি। যে ব্যক্তি এই পুষ্পোদ্যানে প্রবেশ করে পুষ্প চয়ন করবে, সেই ব্যক্তি লতাকুলমে আবদ্ধ হয়ে থাকবে। জন্মাটার মুক্তির কোনো উপায় নেই? মুক্তি? আমি ভিন্ন বিপরীতে মুক্তি দিতে পারবি না। হ্যাঁ পারবে। পৃথিবীর শ্রেষ্ঠ দাতা সে যদি তার অর্থ পুণ্য দান করে তাহলে মুক্তি পাবে, আর নাহলে মুক্তি পাওয়া চিররুদ্র। আশা ছাড় যাক, এবার ফুল বাগানে এই মঞ্চভূত বাড়িটা ছিটিয়ে দিয়ে যায়। সঙ্গে এসেছে সেখানে আমি ওই স্বর্গের অপসরাদের পাঠিয়ে দেবো ওই পুষ্পোদ্যানে পুষ্প চয়ন করবার জন্য। তারপরে পুষ্প চয়ন করলে ওখানে বন্দি হবে, আর হরিশ্চন্দ্র মুক্তি দেবে পড়বে বিশ্বমিত্র ক্রোধের মুখে। তারপরে হরিশ্চন্দ্র বুঝবে যে তোমার ধর্ম তোমাকে কেমন করে রক্ষা করে। দেখেছিস কত দেরি হয়ে গেল, নে তাড়াতাড়ি করে ফুলগুলো তুলে নে। আচ্ছা বলতে বলতে একটা গান কর। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি করছি। এইবার এই ফুল বাগানে এই মন্ত্রিত বাড়িটা ভালো করে ছিটিয়ে দিয়ে যায়। এবার আমি ওই পাশে লুকিয়ে থাকবো। চোর বেটা যদি আসে না, ধরা পড়বেই। যাই যাই
দেখে আসি। মায়া মায় ঘুরাবি কত, মায়া মায় ঘুরাবি কত, কলির চোখ বাঁধা বলদের মতো, মায়া মায় ঘুরাবি কত। না, বন্ধুদেবের জন্য ফুল বাগানে কি চলাফেরা করতে পারবো না? যেখানে সেখানে ফুল গাছ লাগিয়ে রাখবে, একদম ভালো লাগে না। মায়া মায় এখানেও একটা, একদম ভালো লাগে না। একটু যে চলাফেরা করবো, শুধু ওই উঁচু ঢিপ করে এই ফুল গাছ লাগিয়ে রাখবে। হ্যাঁ, যেখানেই ফাঁকা পাবে সেখানেই ফুল গাছ লাগবে। কিন্তু এখানে তো ফুল গাছ ছিল না। তাহলে একটু ভালো করে তাকিয়ে দেখি কিসের সঙ্গে ধাক্কাটা লাগছে। প্রতিদিন ফুল চুরি করে নিয়ে যাও, আজ যাচ্ছে কোথায়? দাঁড়াও, আমি ঘুরে দেখি কটা আছে। হ্যাঁ, এই একটা, আর এই একটা, দুটো ভালো সুন্দর সুন্দর দেখতে, কিন্তু একটা গুরুদেবকে দেবো, একটা আমি নেবো। হ্যাঁ, যেটা সব থেকে সুন্দরী সেটা আমি নেবো। দেখি কোনটা দেখতে সুন্দরী। এটা খুব একটা ভালো না, যাই না, ওইটা একটু দেখি। হ্যাঁ, এইটা ভালো সুন্দরী আছে, এইটাকে আমার জন্য রাখবো, আর এই কালারটা দেবো গুরুদেবকে। আমি ডাকছি, গুরুদেব, গুরুদেব, ও গুরুদেব। বিশ্বমের চন্দ্রী যদি আসে না, অফিসার দিয়ে বসতে করে দেবে। তাহলে কি করবো? দেখো না, কপিন জলকে দিয়ে মুক্তি করা যায় কি? গুরুদেব, এই শোনো, বলো। আমার কাছে এসো। না বাবা, তোমরা মেয়ে মানুষ, তোমাদের বিশ্বাস নেই, কাছে গেলে যদি খপ করে চলে গেলে। আমি তোমাদের চালাকি বুঝতে পেরেছি, তোমাদের কাছে যাবো না, ওখান থেকে বলো। না না, শোনো না, শোনো। বাবা, তোমরা মেয়ে মানুষ খুব চালু, আমি জানি। তাই তোমাদের কাছে যাবো না, ওখান থেকে বলো। আমাকে দিয়ে হচ্ছে না। দেখো না, তুই কিছু করতে পারিস কি? আচ্ছা দেখ, আমি কি করি। কপিন জল, এদিকে তাকাও। হ্যাঁ বলো। এই দেখো। কি নষ্ট মেয়ে রে বাবা, একটা চোখ বন্ধ করে বলছি কি না। দেখো বাবা, ওই মুখু আমি বুঝি না, আমি আমার গুরুদেবকে ডাকছি। গুরুদেব, গুরুদেব। কিছু হলো না। তাহলে কি করবো? এক কাজ কর, মা নিতেদেরকে দেখে কপিন জলের চোখে নিতে এনে দেবে। হ্যাঁ, সেটাই কর। কোথায় মা নিতে দেবী? কপিন জলের চোখে নিতে এনে দাও, মা নিতে এনে দাও। আমার যে দুচোখে ঘুম জড়িয়ে আসছে। এই, তোমরা যেও না জানো, হ্যাঁ, আমি একটু ঘুমিয়ে থাকছি। ঘুম, হুশ, ঘুম, হুশ। এখন কি করবো? শোন, আমি শুনেছি এই জঙ্গলে থেকে মহারাজ হরিশ্চন্দ্র শিকারে এসেছে। আমরা একটিবার তার নাম ধরে ডাকি। সে যদি তার অর্থপূর্ণ দান করে, তাহলে আমরা মুক্তি পাবো। আচ্ছা, ডাকতে হবে। কোথায় মহারাজ হরিশ্চন্দ্র? রক্ষা করো, পড়েছে বিপদে, একবার আমাদেরকে রক্ষা করো। কোথা হতে বাবা কণ্ঠস্বর ভেসে আসছে, মহারাজ হরিশ্চন্দ্র রক্ষা করো বলে আর্তনাদ। তাহলে কি কেউ বিপদে পড়েছে? ভয় নেই, ভয় নেই কন্যা। আবার মহারাজ হরিশ্চন্দ্র ছুটে আসছে তোমাদের রক্ষা করবার জন্য। সে তার নিজের জীবন বিপন্ন করে তোমাদের রক্ষা করবে। ভয় নেই কন্যা। আবার হে তোমরা কন্যা, কেন মহারাজ হরিশ্চন্দ্রের নাম ধরে ডাকছে? আপনাকে বলে কি হবে? যদি হতেন মহারাজ হরিশ্চন্দ্র, তাহলে বলতাম। নাহি চেনে মহারাজ হরিশ্চন্দ্রকে, শুধু নাম শুনেছে দানবীর মহারাজ হরিশ্চন্দ্র। যদি হয় মহারাজ হরিশ্চন্দ্র,
পারবেন আপনার অর্থপূর্ণ দিয়ে আমাদের মুক্তি করে দিতে? অর্থপূর্ণ দিয়ে তোমরা মুক্তি পাবে, কিন্তু তোমাদের বন্দী হওয়ার কারণটা কি জানতে পারি? বিশ্বমিত্র মুনির অভিশাপে আমরা কেউ বন্দী হয়েছি। গাধীর নন্দন বিশ্বমিত্র মুনি, ঋষি শ্রেষ্ঠ বিশ্বমিত্র মুনি যাদের বন্দী করেছে, আমি তোদের যাদের মুক্তি করে দেই, হয়তো আমাকে অভিশাপকে বঞ্চিত করবে, কিন্তু না, আমি যে স্বর্গের 33 কোটি দেবতাদের সাক্ষী রেখে প্রতিজ্ঞা করেছিলাম, জীবনে কখনো কোনোদিন কোনো আততায়ীকে ফেলে রেখে পালিয়ে যাবো না। এখন না, যদি আমার অর্থপূর্ণ দিয়ে তোমরা মুক্তি পাও, তাহলে আমি আমার অর্থপূর্ণ দিয়ে তোমাদের মুক্তি করে দিলাম। যাও, তোমরা চিরমুক্ত। জয় হোক মহারাজ হরিশ্চন্দ্রের, জয় হোক মহারাজ হরিশ্চন্দ্রের, জয় হোক। এই কন্যাগণ, মহারাজ হরিশ্চন্দ্রের জয় হোক, হরিশ্চন্দ্রের জয় হোক বলতে বলতে উচ্চপদে চলে গেল। আমি কি ভুল করেছি? না না, আমি ঠিকই করেছি, কারণ আমি যে প্রতিজ্ঞা করেছিলাম, জীবনে কখনো কোনোদিন কোনো আততায়ীকে ফেলে পালিয়ে যাবো না। কিন্তু এমন হলো কেন? এমন তো আমার কোনোদিন হয় না। প্রতি বৎসর মৃগায় সেই কত আনন্দ করে অধিকার থেকে ফিরে যায়, এবছর আমাকে রিক্তার হচ্ছে না। না, যাই যাই, আমি অধিকার থেকে ফিরে। তাই তো, গোবিন্দল কোথায় গেল? গোবিন্দলকে দেখতে পাচ্ছি না। তাহলে নাসিকের গর্জন আসছে, যাই তো দেখি সম্মুখের দিকে গিয়ে দেখি এখানে ঘুমিয়ে আছে গোবিন্দল। গোবিন্দল, এ ঘুম, হুশ। কানের কাছে বিনবিন বিনবিন করছিস কেন? হুশ। দেখি এই যে মায়ানিক চাই নিচ্ছে, না না, আমার এই কমণ্ডলের বাড়ি দিয়ে ওর নিদ্রা করবো। আমার মন্দিরা কোথায় আছে আছে? কোথায় আছে? ওই আমি দেখতে পাচ্ছি না। মানে আপনি বুড়ো হয়ে গেছেন তো, তাই চোখে দেখতে পাচ্ছেন না। ওই ওই ওই, আসুন 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 আসুন। ওই ওই জানি তো ছিল গেল কোথায়? কোথায় আমার মন্দিরা? এ আমার বন্ধুদের মুক্তি করে দিয়েছে। আজকে আমি কি করে বলবো? আপনি তো বিড়বিড় করলে সমস্ত কিছু জানতে পারেন, একটু বিড়বিড় করে দেখুন না। তুই আমার চৈতন্য ফিরেছিস। আমি ধ্যান যোগে দেখতে চাই কোন দোষটির উপর আমার বন্ধুদের মুক্তি দিয়েছে। আমিও বলবো পেয়েছি। পেয়েছি। কি পেয়েছিস? ওই যে আপনি বললেন পেয়েছি, তাই আমি বললাম পেয়েছি। বন্ধু কোথাকার? গোবিন্দল গুরুদেব, আমার বন্ধুদেরকে মুক্তি দিয়েছে জানিস? এই কে গুরুদেব? দানবীর মহারাজ হরিশ্চন্দ্র। বাবা, এইবার কিন্তু মজা, কত ধানে কত চাল। গুরুদেবকে তো চেনো না, অভিশাপ দিয়ে ভস্মীভূত করে দেবে। গোবিন্দল, আগে গুরুদেব, একটি সপ্তাহ এই আশ্রমের দায় দায়িত্ব তোমার উপরে থাকবে। আমি চললাম কোথায়? অযোধ্যার বুকে কেন গুরুদেব? পরীক্ষা করতে। কিসের পরীক্ষা? গোবিন্দল, বাপরে বাবা, সত্য নয় কেন বড় বড় তো আমরা আগে দেখলে ভীষণ ভয় করি। গুরুকে কথায় কথায় প্রশ্ন করলে হিতে বিপরীত হয়, কথা জানে মনে থাকে। আর শোনো, তুমি আমার প্রধান শিষ্য, তাই এই আশ্রমের চাপ যোগ্য সন্ধান নেই যেন নিয়ত হয়। আমি চললাম। বাচ্চা লেজে পা পড়বার আগে ফোস করে উঠে। না, গুরুদেব থাকলে একদিন ঘুমোতে পারি না। যাই, এবার একটু নাকের সরিষার তেল দিয়ে ঘুমিয়ে নেই। রাধা কদম তলা বসে আছে কালু হারাম জাদা মাই জলে না যাইও
এই রে সবার বাবার জন্য একটু শান্তিতে গান বাজনাও করতে পারবো না। খোকা বাবা, এই তুই এখানে বসে গান করছিস আর জমিতে কত কাজ করে রয়েছে, সেগুলো করে চল চল আমার সঙ্গে জমিতে কাজ করতে যাবি। বাবা আমি বলছিলাম কি, এই তোমার বৌমার তো প্রায় রান্না হয়ে গেছে, এই একবারে খাওয়া দাওয়া করে বেরিয়ে বলে সন্ধ্যা পর্যন্ত কাজ করবো। আচ্ছা আচ্ছা, বৌমার রান্না হয়ে গেছে? হ্যাঁ রান্না হয়ে গেছে। এই দেখো রান্না হয়ে গেছে, খাবার নিয়ে এসো, তাড়াতাড়ি খাবার নিয়ে এসো। কি হলো বৌমা, খাবার নিয়ে এসো। আচ্ছা বাবা বসুন, খাবার নিয়ে আসছি। খেয়ে নিন বাবা, খাবার খেয়ে নিন। আচ্ছা বাবা, অনেক কিছু রান্না করেছো বৌমা। হ্যাঁ বাবা, বাহ, এই ভাজিটা খুব সুন্দর হয়েছে বৌমা। বৌমা, এটা কি হলো? হ্যাঁ? আরে ভাই দম্পতি তো একটু বাইরে গিয়ে দাও, এখানে আমি তোমার শ্বশুর বলছি, তুমি আমার সম্মুখে এরকম ভাবে পাক দিলে। বাবা আমি সরকারি থাকার চেষ্টা করি, কিন্তু কি করবো বলো? এই এই তোকে বলেছি না, তোকে বলেছি না যে পাক দিবি না। তুমি লজ্জা করে না পাত দিতেই বাবা, শোনো। আমি তো চেষ্টা করি সরকারি থাকার জন্য, কিন্তু আমি তো সহ্য করতে পারছি না। এই, শোন, এবার যদি পাত দিস না তাহলে কিন্তু তুমি মেয়ের এখান থেকে তাড়িয়ে দেবো। দেখো, আমি আর কখনো পাত দেবো না। সত্যি বলছিস? সত্যি বলছি। সত্যি বলে আমাকে বাবা বাবা, আমি তো আর সহ্য করতে পারছি না, এই একই কিন্তু মেরে তাড়িয়ে দেবো। হ্যাঁ তো ভাই, কি বলছিস? বৌমাকে আমি নিজে দেখে শুনে এনেছি, অমন কথা বলি না। শোন, এক কাজ কর, তুই বৌমাকে একটু ভালো ডাক্তার দেখা, দেখবি ঠিক হয়ে যাবে। বাবা তুমি এখন ডাক্তার দেখাতে পারছো? আর তোমাকে না জানি আমি 5 বছর আগের থেকে তোমাকে ডাক্তার দেখাচ্ছি, বুঝেছো? ও কিছু হবে না, ও ভালো হবে না। এ বউ রাখবে না, দিন রাত শুধু খুব প্যাট করে ঝাড়ে, আমি সহ্য করতে পারছি না। এই ঠান্ডার মধ্যে লেপ মুড়ি দিয়ে ঘুমাবো, পেটি লেপ গরম করে দেয়, আমি আর সহ্য করতে পারছি না। হ্যাঁ শোন, বৌমাকে কিছু বলিস না। না বাবা, আমি বউ রাখবো না। না তো দেখো, আর কখনো পাত দেবো না, বিশ্বাস করো। সত্যি বলছিস? সত্যি বলছি। এই, বেরো, তোকে শুনে দিয়েছি তাড়িয়ে। রাত্রেবেলা একটু শান্তিতে ঘুমোতে পারবো না, দুপুরবেলা একটু ঘুমোতে পারবো না, খেতে এসে একটু শান্তি নেই। দেখো তুই কি করবি? ভালো হয়েছে বাবা, আমি সহ্য করতে পারছি না, দিন রাত শুধু প্যাট করে যাচ্ছে, আমার সহ্য হচ্ছে না। হ্যাঁ, এখনকার দিনে মেয়ে পাওয়া যাচ্ছে না, বুঝেছিস? খুব সমস্যা। এই মোবাইল কোম্পানি মোবাইল বের করে, এই মোবাইলে ছেলে মেয়েরা অনলাইনে ফেসবুকে যোগাযোগ করে যার যার মতো পালিয়ে যাচ্ছে, এখন মেয়েই পাওয়া যাচ্ছে না। বাবা তুমি ওই কথা বলো না, ওই ফটিকটার ঘটক আছে না, তুমি ওকে গিয়ে 5,000 টাকা দাও, দেখবে আবার ভালো মেয়ে রেখে দেবে। তুই বলছিস? হ্যাঁ বাবা দাও। বেশ, শোন, তাহলে তোকে যদি ডাকে তুই চলে যাস, ফোন করে ডাকলে। হ্যাঁ আচ্ছা, কিন্তু বাবা একটা কথা। কি বলছিলাম, যে মেয়েই যাক না কেন, মেয়ে পা দেখি না পরিণত। এটা জিজ্ঞেস করা যায় না? ওটা জিজ্ঞেস করতে হবে, তা না হলে তো হবে না। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ যাও বাবা। দিন রাত শুধু উৎপাত করতে দিয়েছি, ভালো হয়েছে।
ঘটক এলো ও দাদা তোদের পাড়াতে, যদি করো বিয়ের দরকার বলো আমাকে। ঘটক এলো ও দাদা তোদের পাড়াতে, যদি করো বিয়ের দরকার বলো আমাকে। আমার এই বাহাদুরি যদি মনে ইচ্ছা করি, ওর সঙ্গে ছুরি দিয়ে তাও দিতে পারি। আমার পারি কি না পারি না দাদা, বড় করে একটি বার আছে নাকি বলুন কারো ঘটকের দরকার। ঘটক এলো ও দাদা তোদের পাড়াতে, যদি ওর বিয়ের দরকার বলো আমাকে। না, কি করি, এই মোবাইল কোম্পানি আমার পেটে লাথি মেরেছে। এই ভাতকালি করে খাচ্ছিল, মোবাইল কোম্পানি মোবাইল বের করে এখন আর কোনো ছেলে মেয়ের মিলন ঘটাতে পারছি না, সংসারও চলছে না। ঘরেও যেতে ভয় পায়, ঘরে গেলেই গিন্নি বলে মুখ পোড়া মিলছে, রোজগার করতে পারো না, আমায় বিয়ে করেছিলে কেন, তোমার সংসার করো কি, বিপদে যে পড়িয়েছি, আমি যে কি করবো। সব দোকানে বাকি হয়েছে, চালের দোকানে, ডালের দোকানে, মাছের দোকানে, সবজির দোকানে, সব দোকানে বাকি। ঘটক মশাই সারা কোনো পাওনাদার মনে হয়, আজকে কি করি। ঘটক মশাই বাড়িতে আছে, বাড়িতে ঢুকে গেলে তুমি বিপদ হয়ে যাবে, তাহলে কি করি। ঘটক মশাই আমি ঘটক বলছি, আমি বাড়িতে নেই। ব্যাপারটা কেমন হলো, আমি ঘটক বলছি আমি বাড়িতে নেই, না বাড়ির মধ্যে একটু ঢুকে দেখি ব্যাপারটা কি। ঘটক মশাই আরে মন্ডল মশাই নাম হই এই চাকার প্রণাম করতে হবে না। এ কি সংবাদ, আপনাকে একটা ঘটকালি করতে হবে। আর ঘটকালি করে কোন শালা, যে করে সে এক শালা, তার বাপ এক শাল, তার মধ্যে আমি হচ্ছে বড় শালা। কেন আর বলবেন না মশাই, এত কষ্ট করে ছেলে মেয়ে মিলন ঘটিয়ে দেবো, একটা কানাকুড়ি দিয়ে সাহায্য করে। ও আচ্ছা আচ্ছা, দেখুন আপনি যদি আমার ছেলের বিয়ে দিতে পারেন তাহলে আপনাকে 5,000 টাকা দেওয়া হবে। 5,000? তাহলে আমি কেন, আমার বাপ পর্যন্ত পারবে। আচ্ছা মেয়ে কি আপনার সন্ধানে আছে? মেয়ে থাকবে না, আমি ফটিক চাপ ধরে, আমার হাতে মেয়ে থাকবে না, কিন্তু ছেলেটা কোথায়? কেন না, পাত্রীপক্ষ যদি ছেলে দেখতে চায়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলুন, রাস্তায় যেতে যেতে ওকে ফোন করে ডেকে নেবো। আচ্ছা চলুন তাহলে। আমি কি মেয়ের জন্য চিন্তা করি না? আমার একমাত্র মেয়ে, তার বয়স হয়েছে, বিয়ে দিতে পারছি না, আমার কি ভালো লাগে বলো? জানো আমার কত কষ্ট হয় মেয়েটার জন্য, সব ছোট একা একা বসে থাকে, আমার কিছু ভালো লাগে না। বাড়িতে আছেন নাকি? কে ভিতরে আসুন। এই যে আমি ফটিক চাঁদ ঘটক। হ্যাঁ আপনি কি মনে করেন? আরে সেদিন চার দোকানে বসে আপনি বললেন না যে আপনার একটা মেয়ে আছে, বিয়ে দেবেন। হ্যাঁ পাত্রকে ওই তো আসছে। এই দেখুন, এই হচ্ছে ছেলে। ছেলে যদি পছন্দ হয় তাহলে আপনার মেয়েকে দেখাতে পারেন। না ছেলে তো ভালো, ঠিক আছে দাঁড়ান, আমি আমার মেয়েকে ডাকছি। মা চম্পা, চম্পা। বাবা এই দেখো ঘটক মশাই এসেছে, প্রণাম করো। প্রণাম হোক, হ্যাঁ, ওঠো, ওঠো। প্রণাম হোক, হয়েছে মা, হয়েছে হয়েছে। প্রণাম। বাবা মেয়েটাকে যে দেখতে খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। তো পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা পছন্দ হয়েছে, কিন্তু ওই যে পরীক্ষা কিসে, মেয়ে পাবে কিনা এটা জিজ্ঞেস করা যায় না। বাবা এটা জিজ্ঞেস করতে হবে, তা না হলে কিন্তু বিয়ে করবো। আচ্ছা দাঁড়া দেখছি। ঘটক মশাই হ্যাঁ বলো। বলছিলাম কি, মানে মেয়ে আমাদের পছন্দ হচ্ছে, একটা পরীক্ষা আছে। কিসের? মানে মেয়েটা পাবে কিনা একটু খোঁজ দিতে হবে।
দেখুন তো এ কি ধরনের মেয়ে ফাঁদি দিয়ে কি করেছে। আচ্ছা দাঁড়ান দেখছি। এই যে রামেশ্বর শুনুন। হ্যাঁ বলুন। বলছিলাম কি, মানে কথাটা বলতে আমার বিবেকে লাগছে, তবু জিজ্ঞেস না করলে নয়। বলছিলাম কি, আপনার মেয়ে কি পা দেবে? কি আশ্চর্য, আমার মেয়ে পা দিয়ে কিনা আমি কি করে বলবো? আচ্ছা দাঁড়ান আমি দেখছি। ওগো বলছিলাম কি, আমাদের আমাদের মেয়ে কি পা দেবে কি? দেখো কি করে প্রশ্ন, আমি কি করে বলবো মেয়ে বাদে না, আমি দেখছি। ওকে কি মা শোন, তুই কি পাবিস নাকি? মা, আমি বছরে একটা পাতা বাবা এই নিয়ে আমি বিয়ে করবো বাবা, এই নিয়ে বিয়ে করবো। যদি বছরে একটা পাত দেয়, যেদিন পাত দেবে সেদিন আমি বাড়ি থাকবো না বাবা, খুব ভালো হবে বাবা। এই নিয়ে আমি বিয়ে করবো। আচ্ছা দাঁড়া, ঘটক মশাই, হ্যাঁ বলুন। বলছি আমাদের মেয়ে পছন্দ হচ্ছে, বুঝলেন, আমাদের বাড়িতে রান্না বান্না করবার মতো লোকজন তো নেই। যদি উনি মেয়েটা দেয় তাহলে আমরা ওই কোর্টে গিয়ে রেজিস্ট্রি করে আজই বৌমাকে ঘরে নিয়ে যাবো। আচ্ছা দাঁড়ান আমি কথা বলছি। রায়মশাই শুনলেন তো, আপনি কি রাজি আছেন? হ্যাঁ, আমি গরিব মানুষ, আপনারা মানে দয়া করে নিচ্ছেন যখন, চলুন আজই আমরা রেজিস্ট্রি করে দেবো। আচ্ছা আচ্ছা চলুন। এক বছর পরের ঘটনা। পরে আসছি আবার। এই বাবা, বাবা আচ্ছা শোন, আলুগুলো তো পেকে গেছে বুঝলি, আলুগুলো তুলতে হবে, আর কয়েকটা মুনিশ নিয়ে চল আমরা জমিতে চলে যাই। আচ্ছা বাবা, তুমি যখন বলছো আমি এক্ষুনি যাবো। ওগো কি হয়েছে? শোনো, হ্যাঁ বলো। বলছিলাম আজকে কিন্তু আমি পারবো খুলিস না মেয়ে। হয়ে গেছে। একটা গোলা এনে দে, গোলা খায়। আজকে তোমার না, সাইনে দাও, আমার কাছে একটা সাইনে। বাবা এক বছর পরে পাঁচ থেকে কত আওয়াজ হবে তার ঠিক নেই। আমি কেটে পড়ি বাবা, তুমিও কেটে পড়ো, বাড়ি থেকে কেটে পড়ো। দেখো তো। না আমি ওদিকটা যাই। দেখো তো, ও তো ইয়ং ছেলে একদিকে ছুটে চলে গেল, আমি এখন কোন দিকে যাই? কি এই তো, এই যে একটা তেলের ব্যারেল দেখতে পাচ্ছি, এই তেলের ব্যারেলের মধ্যে আমি ঢুকে থাকবো। বৌমা যত ধরেই পাত দিক না কেন, আওয়াজ আমার কানে ঢুকবে না। হ্যাঁ, এইটার মধ্যে আমি ঢুকে থাকি। বৌমা তুমি যত ধরেই পাত দাও না কেন, আওয়াজ আমার কানে ঢুকবে না, আমি এই ব্যারেলের মধ্যে ঢুকে থাকি। যা, বাড়ি থেকে সবাই চলে গেছে, বাড়িটা একদম ফাঁকা হয়েছে। এবার আমি পাত দেবো, কিন্তু এক বছর পরে পাত দেবো। বাড়ির আশেপাশের লোকে যদি টের পেয়ে যায়, কত আওয়াজ হবে তার ঠিক আছে। তাহলে কি করি? এই তো এটা একটা গ্রাম দেখতে পাচ্ছি, এই গ্রামের মুখে বসে আমি পাত দেবো, তাহলে আর আওয়াজটা বাইরে যাবে না, খুব ভালো হবে। এবার এই গ্রামের মুখে বসে পাত দেবো। এক বছর পরে পাত দিয়েছি, যত গ্যাস ছিল সব বেরিয়ে গেছে, এখন খুব ভালো লাগছে। এই কি গো, পাত দিয়েছো? হ্যাঁ, পাত দিয়েছি। ওই আওয়াজ তো পেলাম না। আওয়াজ কি করে পাবে? আমি গ্রামের মুখে বসে পাত দিয়েছি। উরে, তোর তো দারুণ বুদ্ধি, যে বাড়ির আশেপাশের লোকে তেল নিয়ে না পেয়ে যায়, এই জন্য গ্রামের মুখে বসে পাত দিয়েছিস। তো দারুণ বুদ্ধি। হ্যাঁ রে, বাবা কোথায়? আমি কি করে বলবো? ওমা, বাবা বাড়িতে তো ছিল। ওই আমি তো মনে করছি তোমার সঙ্গে চলে গেছে। হ্যাঁ, বুড়ো মানুষ কোথায় গেল? কোথায় খুঁজবো?
বাবা বাবা ও বাবা 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 ঢেলামের মধ্যে আমার শ্বশুর তাহলে গ্রামের মধ্যে ছিল আর আমি ওর মুখে বসে তাকিয়েছি। ও বাবা বাবা ও বাবা ও বাবা! ও বাবা তুমি দাঁত বের করে বলে গিয়েছো বাবা। এই শালি তুই পাত দিয়ে আমার বাপকে মার্ডার করে ফেলেছিস। তোরে আর রাখবো না, তোরে আজকে মেরে তাড়িয়ে দেবো। এগুলো এর থেকে আমার আগের মনটাই ভালো ছিল রে। ওই ফুটপ্যাচ পাদনি ছিল বড় ভালো, এই বছর পাদনি এসে বাপটাকে ফেলে না তাই আমি আমার বাপকে ওই শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে আসি। বাবা ও বাবা তুমি দাঁতটা বন্ধ করো বাবা, দাঁত বেরিয়ে করে মরে গিয়ে নাটকের মাঝে মাঝে এই ধরনের কমিক আপনারা আরো দেখতে পাবেন। আপনি আপটা ঠিক করে রেখে দিবি, আমি যখন আসবো আমার দিয়ে দিবি, ঠিক আছে? কোথায় কাপ? না না লিকার চা দিয়েছে, আমি কিনে নিয়ে আইছি। আমি কাপ দিল কে কাপে করে দিয়েছে গ্লাস নেই মহারাজের কৃপা বন্ধ মানে গ্লাস শেষ হয়ে গেছে যাই না অন্যান্য বছর রেগাই থেকে এসে হাত দুটি ধরে প্রেমভাষে কত কথা বলে, রোহিতকে বুকে জড়িয়ে ধরে কত আদর করে, কিন্তু আজ মহারাজকে এত চিন্তিত বলে মনে হচ্ছে কেন বুঝতে পারছি না। কেমন হচ্ছে জানি না। মহারাজ বলুন না কি হয়েছে? না না শৈবা কিছুই হয়নি। জানো আজ এক উন্মাদিন এসেছিল, কত কথা বললো। তুমি তাকে দেখেছো শৈবা, তুমি তাকে দেখেছো, সে উন্মাদিনী নয়, ভাগ্য বিধাতা দুঃপার নিয়তি। আমার মনে হচ্ছে আমাদের ভাগ্য আকাশে মেঘ ধনুক উঠেছে, মেঘ ধনুক। মহারাজ মহারাজ বাইরে একজন আপনার দর্শন চাই। বেশ যাও আমি আসছি। শৈবা জানি না কিবা হয়তো এই ঋষির আগমন, আমার মনে হচ্ছে আমাদের ভাগ্য আকাশে মেঘ ধনুক এসেছে, ঝড় উঠতে বেশি বাকি নেই। তাই তুমি সাবধান হও, তৈরি হও শৈবা, তৈরি হও। ঠাকুর দেখো ঠাকুর, আমার স্বামীকে কোনো আমাকে না ঠাকুর, কোনো আমাকে না হয়, আমার স্বামীকে তুমি রক্ষা করো। তোমাদের রাজা বুঝি এমনি ভাবে রাজকার্য পরিচালনা করে? না না মহারাজ বিকার থেকে আসবার পরে কেমন যেন একটু চিন্তিত বলে মনে হচ্ছে। চিন্তার কারণটা কি জানো? না না তিনি কিছু প্রকাশ করেন। ওই তো মহারাজ এদিকেই আসেন। মহারাজ হরিশ্চন্দ্রের জয় হোক, মহারাজ হরিশ্চন্দ্রের জয় হোক, মহারাজ হরিশ্চন্দ্রের জয় হোক। প্রণাম আয়ুষ্মান ভব। বলুন ঋষিগণ কি বাহিত আপনার আগমন? হরিশ্চন্দ্র আমি এসেছি
তোমার কাছে কিঞ্চিত ভিক্ষার জন্য। আপনি একবার রাজা হয়েছিলেন, রাজা হয়ে সর্বস্ব দান করে দিয়ে তপস্যায় রত হয়েছিলেন। আবার কি রাজা হওয়ার উচ্চ আশা থেকে চম্পনে? বলুন বলুন, আবার কি রাজা হওয়ার উচ্চ আশা থেকে চম্পনে? হরিশ্চন্দ্র, আমি ভিক্ষা চাইছি, তুমি ভিক্ষা দেবে কিনা? বেশি ভাও, বলুন কি ধন ভিক্ষা চাই? আমি যা চাইবো তুমি তাই দেবে তো? হ্যাঁ, নিশ্চয়ই, কেন দেবে? বেশ, তাহলে আমাকে আমার কাছে ৩০ টাকা আবদ্ধ হতে হবে। ঋষির উচ্চাসা কতখানি যে মহারাজ হরিশ্চন্দ্রকে বিশ্বাস করছে না, ৩০ টাকা আবদ্ধ করিয়ে দেবে। কি ভাবছো রাজা? ভিক্ষা দেবে না, ফিরে যাবো আপনায়? খানতে হবে বেশিবার। বলুন আমাকে কি বলতে হবে? বলো এই সত্য, এই সত্য, এই সত্য, এই সত্য, এই সত্য, এই সত্য। সাক্ষী তবে চন্দ্র সূর্য, সাক্ষী তবে ৩৩ কর দেবতা। আজ হরিশ্চন্দ্র আমার কাছে ৩০ টাকার আবদ্ধ হয়েছে। শোনো মহারাজ হরিশ্চন্দ্র, আমি চাই তোমার সসাগর রাজ্য। এই সামান্য ভিক্ষার জন্য আপনি আমাকে ৩০ টাকা আবদ্ধ করে দিয়েছেন। আপনি যদি আমার প্রাণটা চাইতেন, আমি হাসতে হাসতে ভাব করতাম। সামান্য ভিক্ষা, সসাগর রাজ্য ভিক্ষা চেয়েছে, আর বলে কিনা সামান্য ভিক্ষা। বেশ, আমিও দেখবো হরিশ্চন্দ্র তুমি কত সহ্য করতে পারো। ভালো রাজা, আসুন ঋষি বল, ধরুন এই অযোধ্যার রাজ সিংহাসন। খানিকটা অপেক্ষা করুন, নিয়ে আসছি রাজমুকুট। সসাগর রাজ্য ভিক্ষা চেয়েছি, বলে কিনা সামান্য ভিক্ষা। হরিশ্চন্দ্র, আমি একবার রাজা হয়ে সর্বস্ব দান করে দিয়ে তপস্যায় রত হয়েছি, তবু দাতা নাম অর্জন করতে পারি। আর তুমি সংসারের মধ্যে আবদ্ধ থেকে দাতা নাম অর্জন করেছ। আমি দেখব তুমি কত বড় দাতা, কত বড় দান। আসুন ঋষিবর, এই নিন ধরুন অযোধ্যার রাজমুকুট। ভালো রাজা, দান করেছ, দানের দক্ষিণা দাও। দানের দক্ষিণা না দিলে দান যে অসম্পূর্ণ থাকে। বেশ, মহামন্ত্রী যান, রাজপ্রসাদে নিয়ে আসুন ঋষির দানের দক্ষিণা স্বরূপ সহস্র স্বর্ণ মুদ্রা। বেশ মহারাজ, দাঁড়াও ঋষিবর, মন্ত্রীবর, আর রাজপ্রসাদে অর্থান্তে যাচ্ছে। অযোধ্যার রাজ্য এখন আমার অধীনে, তাই এই অযোধ্যার ধুলি কণা থেকে যত অর্থ আছে সব আমার অধীনে। তাই রাজ্য যখন দান করে দিয়েছি, তখন তো আমার মধ্যে আর কিছু নেই। তাহলে কেমন করে ঋষির দানের দক্ষিণা দেব? দানের দক্ষিণা দিতে না পারলে দান তো অসম্পূর্ণ থেকে যাবে। ঋষিবর, বলুন ঋষিবর, কেমন করে আপনার এই দানের দক্ষিণা দেব? দান করছো তুমি, সে চিন্তা তোমার, সে চিন্তা আমার নয়। বেশ, তাহলে আপনি আমাকে 1টি সপ্তাহ সময় দিন। 1টি সপ্তাহের মধ্যে আপনার এই দানের দক্ষিণা পরিশোধ করুন। একদম 1টি সপ্তাহ সময় দিলাম, কিন্তু এই রাজ্যের মধ্যে তোমার কোনো স্থান হবে না। এই রাজ্যের বাইরে গিয়ে তোমাকে স্থান দিতে হবে। এই রাজ্যের যে কোনো এক প্রান্তে মাথা গুঁজে থাকবার মতো একটুকু জায়গা বললাম তো, এই রাজ্যের মধ্যে তোমার কোনো স্থান হবে না, রাজ্যের বাইরে গিয়ে স্থান নিতে হবে। বেশ, তাই হবে। মহামন্ত্রী বিদায়। মহামন্ত্রী, অনেক সময় হয়তো আপনাকে কটূক্তি করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। না না মহারাজ, আপনি কি বলছেন? হয়তো আমি অনেক সময় অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। বিদায়, বিদায় অযোধ্যা নগর রাজসিংহাসন, বিদায় অযোধ্যা নগরের প্রজাবাসীগণ। তোমাদের
তোমাদের কাছে যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দিও। বিদায় উত্থানগরের মাটি মা তোমার বুকের উপরে উত্থাতারে জর্জরিত করেছে। যদি পারো তোমরা আমাকে ক্ষমা করে দিও। কিন্তু তোমার কেমন মঞ্জিবার আদেশ করুন হলো এই একটি সপ্তাহ এই রাজ্যের দায়িত্ব আপনার উপরে থাকে। না না, এই কঠিন দায়িত্ব আমি পালন করতে পারবেন। এতগুলো বৎসর আপনি হরিশ্চন্দ্রের পাশে কাটিয়েছে, এই একটি সপ্তাহ রাজ্যের দায়িত্ব আপনার উপরে থাকবে। আর আমি হরিশ্চন্দ্রের পিছনে ছায়ার মতো লেগে রাখবো, দেখবো সে কত বড় দানা, কত বড় দানা। এ তোমার কেমন বিশ্বাস ঠাকুর যে রাজা তাকে করলে ভিখারি, আর যে ভিখারি ছিল তাকে করলে রাজা? এ তোমার কেমন বিচার ঠাকুর? এ তোমার কেমন বিচার? বাবা, ও বাবা, আমরা কোথায় যাবো বাবা? কোথায় যাবো জানি না রে বাবা, দুটি চোখ যেদিকে যায় সেই দিকে চলে যাবো। বাবা, তুমি আমাকে ভালো ভালো জামা করে নিয়েছো, তুমি কেন এই ছেঁড়া কাপড়গুলো পরেছো? প্রশ্ন করো না বাবা, প্রশ্ন করো না। তোমার মনে আছে তুমি সেদিন যে মণি ঠাকুরকে দেখে ভয় পেয়েছিলে, সেই মণি ঠাকুরকে সব দান করে দিয়েছে। সব দান করেছো? হ্যাঁ বাবা, সব দান করে দিয়েছি। কেন বাবা? বাবা তুমি বড় হও, তখন সব জানতে পারবে। ঠিক আছে বাবা, দাঁড়া, যাবার বেলায় আমার ঠাকুরকে আমি একটু প্রণাম করবো। চলো বাবা, আমার ঠাকুর মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে প্রণাম করবো। চল বাবা। ওরে বাবা, তোর ডাক কি শুনতে পাবে? এটা যে পাথরের ঠাকুর। না বাবা, নিশ্চয়ই চলবে। হে দেবতা, যাবার বেলায় বিদায় প্রণাম তুমি নাও গো। বিদায় প্রণাম তুমি নাও। হে দেবতা, যাবার বেলায়
চলো শৈলবা, আমাদের দেরি হয়ে যাচ্ছে। চলুন মহারাজ। বিদায় বিদায় অযোধ্যা নগরের প্রজাবাসীগণ, বিদায় অযোধ্যা নগরের মা মাঝি। তোমার বুকের উপরে কত অত্যাচার করেছি, যদি কখনো কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও।